আচ্ছা, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ওয়েব ডিজাইন আসলে কি, এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, এবং আচ্ছা আমরা দেখি ভিডিও দিয়ে দেবেন, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে প্রথমে জানা লাগবে হলো ওয়েব ডিজাইন আসলে কি, এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে মেইন পার্থক্যটা কি। ঠিক আছে, আমরা কি হয় না এখনো ডিজাইন আসলে মেইনলি বলতে কি বোঝায়। সাধারণত দেখেন আমরা যদি হচ্ছে এইখানে গুগলে যে সার্চ করি যে স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঠিক আছে, স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট লিখে যদি সার্চ করি, তাহলে সরাসরি আমরা আমাদের এই ওয়েবসাইটের থ্রুতে মানে আমাদের এই লিংকের থ্রুতে কি করতে পারতেছি, আমাদের এই এটা ছিল সেখানে চলে আসতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মেইনলি লাগবে, একটা হলো ডোমেইন এবং আরেকটা হলো হোস্টিং। তাহলে ডোমেইন কোন জিনিস? ডোমেইনটা হলো মেইনলি তার ইউজার নেম, ঠিক আছে। যেমন দেখেন আমাদের এখানে স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, এটা যদি কেউ একবার নিয়ে ফেলে এই সম্পূর্ণটা, তাহলে কিন্তু আর আপনি কখনোই সেটা দ্বিতীয়বার কিনতে পারবেন না, ঠিক আছে। ডোমেইন নেম অনেকটা আপনার বাসার অ্যাড্রেসের মতো, ওই বাসায় কেউ যদি হচ্ছে অলরেডি কিনে ফেলে তাহলে তার নামে ওটা কি হয়ে যায়, রেজিস্ট্রেশন হয়ে যায়, তাই না। পরবর্তীতে সে যদি অন্য কারোর কাছে সেল করে সেক্ষেত্রে ওইটা আলাদা বিষয়। তো এইখানে দেখেন আমরা এই ডট কম এক্সটেনশন যদি আমরা ইউজ না করে ডট নেট ইউজ করতাম, তাহলে কিন্তু আবার আমরা কিনে ফেলতে পারতাম, তাই না। এরকম হয় না যে হচ্ছে মনে করেন যে সাপোজ কাজীপাড়া মিরপুরের মধ্যেও আছে, আবার বাংলাদেশের অন্য জায়গাতেও আছে, ঠিক আছে। এই এক্সটেনশন গুলো হচ্ছে এইরকম। এই পুরো নামটা আমরা হচ্ছে একবারের বেশি এটা কিনতে পারবো না যদি এক্সটেনশন সহ আমরা দেখি। আর যদি আমরা হচ্ছে মনে করেন স্কিল অ্যান্ড টেকনোলজি থাকলো, এটার পর আমাদের ডট কম আছে, এক্সটেনশনটা কি ডট কম, এটা বাদ দিয়ে আমরা ডট নেট হতে পারে, ডট ওআরজি হতে পারে, ডট তারপর আপনার হচ্ছে এখানে ডট মি হতে পারে, ডট প্রফেশনাল, ডট টিউটোরিয়াল, এরকম আরো অনেক এক্সটেনশন হতে পারে। সো এই এক্সটেনশন আলাদা হলে কিন্তু আবার আমরা কিনতে পারবো, ঠিক আছে। আর হোস্টিংটা কি জিনিস দেখেন, এই সম্পূর্ণ জিনিস আমাদের একটা কোনো না কোনো জায়গার মধ্যে আছে, তাই না। সেটা আমরা হয়তো বা এখান থেকে দেখতে পাইতেছি না। এই জায়গাটা হচ্ছে আমাদের মেইনলি হোস্টিং। যেমন দেখেন আমাদের ডিভাইসের মধ্যে যদি আমরা এখানে আমাদের ডিভাইসের মধ্যে যদি আমরা এখানে আসি, সাপোজ যেমন দিস পিসি, এইখানে দেখেন আমাদের 111 জিবি আছে, তাই না। দ্যাট মিন্স এই ড্রাইভের মধ্যে আমাদের এতগুলো ফোল্ডার আছে, এবং প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আমাদের কি আলাদা আলাদা ডাটা আছে, ঠিক আছে। তো সেম প্রসেসে আমরা যে এই যে এটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এখানে কি আমাদের অনেকগুলো ডাটা নেই, যেমন হচ্ছে দেখেন আমাদের পিকচার গুলো রাখা লাগছে, তারপরে টেক্সট গুলোর জন্য জায়গা লাগছে, আইকন গুলোর জন্য জায়গা রাখছে, এইগুলো আমরা তাহলে পাবো কোথায়? এইগুলো আমাদের সেম প্রসেসে অনলাইনের পদ্ধতি থেকে আমাদের এগুলো কিনে নিতে হয়, যেটাকে বলা হয় সাধারণত হোস্টিং, ঠিক আছে। তাহলে ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস আমরা মোটামুটি একটু ধারণা পাইছি। এখন ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা আবার আমাদের আলাদা বিষয়। ডিজাইন কি, মনে করেন যে এইখানে আমাদের হোম, এখানে আমাদের কোর্সেস, তারপর এখানে আমাদের কি ইনস্ট্রাক্টর, অ্যাবাউট আস, কন্টাক্ট, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে। সো এই যে আমাদের প্যাটার্ন গুলো, যেমন বাম পাশে লোগো আছে, ডান পাশে এখানে স্ট্যাট লার্নিং, এই জিনিসগুলো করা আছে। এখন আমরা মনে করেন যে এখানে এসে ইমেল দিলাম, দিয়ে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম, সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে, তাই না। এইটা হচ্ছে আবার ডেভেলপমেন্টের বিষয়, মানে আপনি এখানে কোনো একটা ইমেল দিলেন, চলে যান, মানে কোনো একটা অ্যাকশন আমাদের কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে। সো এইরকম ভাবে যদি আমাদের কোনো অ্যাকশন বা এই টাইপের কোনো কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের বিষয়। তাহলে আমরা ডিজাইনিং এবং ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি কি জিনিসগুলো আমরা থাকতে পারে, তো ডিজাইন বলেন না ডেভেলপমেন্ট বলেন, সবার বেসিক যে জিনিস সেটা আমাদের দুইটা লাগবে, একটা হলো এইচটিএমএল এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের সিএসএস, ঠিক আছে। সো এইচটিএমএল এবং সিএসএস এরা হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে আমাদের সাধারণত এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং সিএসএস হচ্ছে আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তাহলে এদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় না? কারণ এরা মনে করেন কোনো অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত নয়, এরা সাধারণত কিসের সাথে সম্পৃক্ত, ডিজাইনের সাথে সম্পৃক্ত। যেমন এইচটিএমএল দ্বারা আমাদের এই টোটাল প্রোফাইলের বা আমাদের এই সাইটের, হ্যাঁ, শুধু স্ট্রাকচারটা গঠন করা যাবে। আমরা যদি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে এই সম্পূর্ণ ওয়েবসাইট লিখতাম, তাহলে এত সুন্দর কালারফুল করতে পারতাম না। দেখা যাচ্ছে এখানে লোগো আছে, লোগোর নিচে আমাদের মেনুগুলো একটা থাকতো, হোম, তারপরে কোর্স, তারপরে ইনস্ট্রাক্টর, মানে অনেক হিজিবিজি হিজিবিজি দেখা যায়। তো ওই যে আমরা 9, 10, 11 সালে যেরকম ওয়েবসাইট দেখতাম, তাই না, গান টান ডাউনলোড করতাম। আর সিএসএস কি করবে, সিএসএস হচ্ছে আমাদের এই সাইটটাকে
কালারফুল করবে, ডিজাইন করবে এবং আরো সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করে দেখাবে। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কি করবে? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন কাজ হলো আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো করা। যেমন মনে করেন যে আমরা কোর্সে ক্লিক করতেছি, তাহলে লোড করে আমাদের হচ্ছে কোর্সের মধ্যে নিয়ে যাচ্ছে। তারপর মনে করেন আমরা যে একটা কোর্স কিনলাম, তারপর কোর্সের প্রত্যেকটা ভিডিও আমরা দেখতেছি, ভিডিও দেখার সাথে সাথে আমাদের কি হচ্ছে, প্রোফাইলে ওইগুলো মোটামুটি প্রোগ্রেস হচ্ছে, তাই না? যে আপনি মনে করেন 10টা এখানে দেখলেন, 10টা ভিডিও দেখলেন, তাহলে আপনার এখানে 100% এর মধ্যে সাপোজ 50% কমপ্লিট হয়ে গেল, 70% কমপ্লিট হয়ে গেল। এই অ্যাক্টিভিটিস গুলো আসলে কম্পেয়ার করে বা হচ্ছে আমাদের নির্ভর করে আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। সেটা হতে পারে আপনি ব্যাকএন্ডে কাজ করতে পারেন পিএইচপি দিয়ে, অথবা আপনি কাজ করতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, অথবা পাইথন, অথবা সি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে ব্যাকএন্ডের জন্য ইউজ করতে পারবো। আর ফ্রন্ট এন্ডের জন্য আমরা সেম প্রসেস, শুধুমাত্র ডিজাইন করার জন্য এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করি, এবং হচ্ছে আমরা ডিজাইনটাকে আরো সুন্দরভাবে আর অ্যাকশনেবল করার জন্য আমরা তখন পরবর্তীতে জাভাস্ক্রিপ্টটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে? তো চলেন আমরা মোটামুটি হচ্ছে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ঠিক আছে? জাস্ট আমরা দিস পিসির মধ্যে আপনাদের ব্যাচ নাম্বার কত সেটা কি বলে দিয়েছে? আচ্ছা, তাহলে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পর আমি এখানে সাপোজ আপাতত হচ্ছে ওয়েব ডিজাইন লিখলাম বা ওয়েব লিখে রাখলাম। ওয়েব হচ্ছে আপনাদের আজকে কি বার? সানডে, তাই না? সানডে 4টা, তাই না? 4টার ব্যাচ আপনার। তাহলে এই নামে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি একটা হচ্ছে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। আচ্ছা, সো এইচটিএমএল ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করব এটা দেখার আগে আমি আরো একটা জিনিস আপনাদের বলি। সেটা হলো আমাদের এইখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বলেন আর যে কোনো বলেন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের অনেকগুলো শাখা উপশাখা আছে। ঠিক আছে? তো আপনি, হ্যাঁ বলেন। নতুন ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব আর একটু দেখাবো। আমি দেখাচ্ছি, হ্যাঁ একটু আমি আলোচনাটা শেষ করি তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা, সো আমি এটা যেটা বলতে চাইলাম সেটা হলো এইখানে আমাদের ওয়েব ডিজাইনের অনেকগুলো পথ আছে। ঠিক আছে? মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছে, এইখানে সাপোজ কিভাবে ফোল্ডার ক্রিয়েট করে আমি সবই দেখাবো, হ্যাঁ প্রথম থেকেই, টেনশন করার দরকার নাই। সো সাপোজ আপনি হচ্ছে এখানে দাঁড়ায় আছেন, রাইট? এখন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মেইনলি অনেকগুলো শাখার মধ্যে আমরা তিনটাকে ডিফাইন করতে পারি। ঠিক আছে? আপনি এই জায়গাতে যদি অবস্থান করেন, আপনাকে মাস্ট বি বেসিক হিসেবে আপনার এইচটিএমএল জানা লাগবে। আমি এইচ দিয়ে ডিফাইন করে দিলাম। ঠিক আছে? আপনার মাস্ট বি সিএসএস জানতে হবে। এই দুইটা ছাড়া আপনি সামনে এগোতেই পারবেন না। এরপরে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কোন দিকে যাবেন। সাপোজ এখানে আমাদের একটা পথ আছে, সেটা দিয়ে আমরা শুধুমাত্র সিএমএস শিখতে পারি। ঠিক আছে? সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেরকম মনে করেন ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে মেজন, জুপলার, উইক্স, তারপরে হচ্ছে আপনার আছে এখানে শপিফাই, সবচেয়ে বেশি পপুলার এখন মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস, তাই না? আমরা সিএমএস শিখতে পারি, তবে বেসিক কি আমাদের এইচটিএমএল এবং সিএসএস শিখাই লাগবে যেখানেই যান আপনি। এরপরে হচ্ছে আমরা মনে করেন যে না আমরা এদিকে যাব না, আমরা হচ্ছে মান ডেভেলপমেন্ট শিখবো। ঠিক আছে? মান শিখবো, তাহলে এই ক্ষেত্রে আপনার মেইন বেসিক যে জিনিস এইচটিএমএল সিএসএস এর পাশাপাশি আপনার শেখা লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মান যদি আমরা শিখতে যাই তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের কি লাগবে বলেন তো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের লাগবে জাভাস্ক্রিপ্ট। এছাড়াও আপনি হচ্ছে মনে করেন যে আরো একটা পথে যেতে পারেন, সেটা হলো আপনার পিএইচপি লারাভেলে। ঠিক আছে? ফ্রন্ট এন্ডে আমরা পিএইচপি, ব্যাক এন্ডে আমরা লারাভেল ইউজ করতে পারি। ঠিক আছে? সো দেখেন এখানে মানের মধ্যে আমাদের কি আছে? মানের মধ্যে এম দ্বারা আমরা হচ্ছে ম্যাঙ্গোডিবি বুঝাই, ই দ্বারা এক্সপ্রেস, আর দ্বারা রিয়েক্ট এবং এন হলো আমাদের নোড.জেএস। সো এই সবগুলোর বেসিক যে জিনিস সেটা হলো আমাদের অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানতে হবে। ঠিক আছে? এই যে আমি একটু আগে যে ম্যাঙ্গোডিবি বললাম, ঠিক আছে, এটা হলো মেইনলি আমাদের ডাটাবেজের কাজ করবে। আমরা এই যে এতগুলো কোড লিখবো, এগুলো হ্যান্ডেলিং, তারপর মনে করেন যে আপনি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম করলেন, তো সেই ডাটাগুলো হ্যান্ডেল করার কাজ করবে আমাদের এই ম্যাঙ্গোডিবি বা আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা আপনি হচ্ছে আবার পাইথন দিয়েও করতে পারেন। ঠিক আছে? সো ফ্রন্ট এন্ডে আপনি জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে শিখলেন, ব্যাক এন্ডের জন্য তখন আপনি পাইথনও শিখতে পারেন। ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। মনে করেন আপনি জাভাস্ক্রিপ্ট যদি ভালোভাবে শিখে যান, এই পাইথনে শিফট করতে আপনার সর্বোচ্চ 2 সপ্তাহ লাগবে, দ্যাটস মিন্স 15 দিন। আপনি মনে করেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো পারেন, ঠিক আছে, যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড, তাদের সি দ্বারা শুরু হয়, তাই না? সি যারা মনে করেন যে আপনি ভালো পারেন,
তাহলে আপনি জাভাস্ক্রিপ্টে শিফট করতে চাচ্ছেন, সর্বোচ্চ আপনার 15 দিন লাগবে, কিন্তু আপনার সি ভালো করে জানা লাগবে। ঠিক আছে, আছেন কেউ এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ডে? তারা তো সবাই মোটামুটি কোন ইয়ারে? থার্ড ইয়ার। এইচএসসি ব্যাচ কত? 19। আচ্ছা, আমিও সিএসসি তেই থার্ড ইয়ারে। আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে আমাদের বেসিক কি জানা লাগবে, ম্যাক্সিমাম সি জানতে হবে। ঠিক আছে, যদি আমরা সি জানি তাহলে আমাদের এই জাভাস্ক্রিপ্ট বলেন, পিএইচপি লারাভেল বলেন, পাইথন বলেন, শিফট করা খুবই ইজি। আর আমাদের বেসিক হিসেবে তো এইচটিএমএল সিএসএস জানা লাগবে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, তো আমরা এই কোর্স মডিউল সাজিয়েছি যেন সবাই খুব ইজিলি করতে পারে। এই জন্য সবকিছু বাদ আমরা এইচটিএমএল সিএসএস শিখবো, শিখার পর সরাসরি আমরা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তাহলে আর শেখা লাগতেছে না, কারণ আমরা যদি হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাই মিনিমাম 3 থেকে 4 মাস কন্টিনিউয়াসলি, মনে করেন যে 3 থেকে 4 মাস, এইভাবে বললে ভুল হবে, আপনার মিনিমাম 40-50টা ক্লাস লাগবে বেসিক থেকে অ্যাডভান্স শেখাইতে গেলে, শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, শুধু ল্যাঙ্গুয়েজ, এরপরে ওইগুলো ইমপ্লিমেন্ট করা আদার্স অনেক বিষয় আছে, কিন্তু আমরা এখানে ক্লাস পাবো 12টা বা 14টা। এজন্য আমরা এইচটিএমএল এবং সিএসএস খুব ভালোভাবে শিখবো। এরপরে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দেখার হয়তো বা খুব বেশি সময় পাবো না, আমরা ওয়ার্ডপ্রেস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাব। মজার বিষয় হচ্ছে এই সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি। ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এবং ব্যাক এন্ডে আমাদের ব্যবহার করা হয়েছে পিএইচপি। ঠিক আছে, এটা দিয়ে আমাদের এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে অলরেডি আমরা যে কোডগুলো লিখবো সেগুলো লেখাই আছে, আমরা হচ্ছে এখানে ব্লক ওয়াইজ শুধুমাত্র সাজাবো। ঠিক আছে, ডিজাইনের মতো, গ্রাফিক ডিজাইনার আছেন নাকি কেউ এখানে? গ্রাফিক ডিজাইনে যেরকম আমরা সুন্দরভাবে সাজাই লাইক দ্যাট, ওই রকম ভাবে সুন্দর করে এডিট করে আমরা করে ফেলতে পারবো, খুব ইজিলি করতে পারবো। এইচটিএমএল এবং সিএসএস দিক যে প্যারা খাওয়া লাগবে আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে, সিএসএস এ গেলে, সরি, ওয়ার্ডপ্রেসে গেলে আপনি বলবেন কেন আপনারা এগুলো শিখাইছেন হুদাই হুদাই। ঠিক আছে, তো চলেন আমরা মোটামুটি হচ্ছে শুরু করি। আমি আর হচ্ছে যে আপনার পরিচয় কি আমার পরিচয় কি এরকম দিয়ে শুরু না করে আমরা তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের ক্লাস সংখ্যা খুব কম। ঠিক আছে, তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিছুটা আগায় গেলে আমাদের জন্যই ভালো। সো এইখানে আমরা হচ্ছে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, সো বেসিক্যালি ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, যদিও আমাদের এটা অনেক আগে শিখে আসার কথা। আমরা কন্ট্রোল শিফট এবং ভি, সরি, কন্ট্রোল শিফট এবং এন প্রেস করব। ঠিক আছে আপু, কন্ট্রোল শিফট এবং এন একসাথে যদি প্রেস করেন তাহলে আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করার অপশন পাবেন। তাহলে আপনাদের কপাল খারাপ। কেন ওপেন হবে? এই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে আমাদের এইচটিএমএল এর প্রথম যে ফাইলটা সেটা ক্রিয়েট করব। সো আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে নিউ এ আসবো, নিউ এ আসার পর এখান থেকে জাস্ট টেক্সট ডকুমেন্টটি নিয়ে নিলাম। ঠিক আছে, সো এই টেক্সট ডকুমেন্টটা আমরা এখানে কেটে দিয়ে আমরা লিখবো হচ্ছে ইনডেক্স। আপনি আপনার নামও লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, তবে আমরা বেসিক হিসাবে বা এইচটিএমএল হিসাবে সবাই প্রথম যে ফাইলটা হয় সেটা ইনডেক্সই রাখি বা হোম ফাইল। ঠিক আছে, এবং এক্সটেনশন আমাদের কি ছিল, টিএক্সটি, তাই না? ডটের পরে কি ছিল, টিএক্সটি। সো আমরা এই টিএক্সটিটা চেঞ্জ করে আমাদের লিখতে হবে এইচটিএমএল, কারণ আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে যাচ্ছিলাম। করে যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে আমাদের এখানে দেখেন index.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি ফাইল ক্রিয়েট করতে পারবো এখন? এখন এই ফাইলে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন এইরকম ভাবে সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের কিছু লেখা নেই। তাহলে আমরা ফাইল ক্রিয়েট করে রাখলেই তো হবে না, এখানে আমাদের কোড ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? দ্যাট মিন্স এই ফাইলটাকে আমাদের কোনো একটা কোড এডিটরে ওপেন করতে হবে, তাই না? তো এটা করার জন্য আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর জাস্ট নিচের দিকে আসবো, ওপেন উইথ। ওপেন উইথ দিলে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তাই না? সো এইগুলো দিয়ে যদি আমরা ওপেন করি তাহলে আমরা কোডের যে স্টেজ, মানে লাস্ট স্টেজ সেটা দেখতে পাবো, কিন্তু আমরা কোনো কোড এডিটর দেখতে পাচ্ছি না। সো এইটার জন্য আমরা কোড এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস এইটা নিয়ে নিলাম। ঠিক আছে, সো আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলে আমাদের এইরকম একটা অপশন আমাদের সামনে আসবে। ঠিক আছে, এই শুধু নোটপ্যাড দিলেও কোনো সমস্যা নাই, নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাডের চেয়ে একটু অ্যাডভান্স। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আপনি নোটপ্যাড দিয়ে ওপেন করেন, কোনো সমস্যা নেই। বলেন, তাহলে ইনস্টল করে নেন।
কেন নোটপ্যাড সবার কাছে ইনস্টল করা থাকে। এই যে সাপোজ এখানে দিলে প্রথমটা দিয়ে আপনি হচ্ছে এই যে এখান থেকে করতে হবে, টেক্সট ডকুমেন্ট দিয়ে এই যে নোটপ্যাড, এটা সবার থাকেই, ঠিক আছে। এই সিম্পল এটা সবার ইনস্টল দেওয়াই থাকে ডিফল্ট। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস না থাকলেও সমস্যা নেই, তাহলে আমি হচ্ছে আপনাদের নোটপ্যাড দিয়েই দেখাই দিতেছি, ঠিক আছে। সো সাপোজ আমরা হচ্ছে এটা নোটপ্যাড দিয়েই ওপেন করতেছি। সো সো এইখানে হচ্ছে আমরা এটা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনোটা দিয়ে ওপেন করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখানে আর একটা টেক্সট এডিটর দিয়েও ইউজ করতে পারি, অথবা আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা ভিএস কোড করি, কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড বা যাকে সংক্ষেপে আমরা ভিএস কোড বলি, ঠিক আছে। সো ভিএস কোড দিয়ে করলে আমাদের কোডগুলো খুব বেশি লাগে না, অল্প জাল হয়ে যায়। তো আপডেটটা দিয়ে ইনস্টল করলাম, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এইখান থেকে আপনারা যদি অ্যাপ থেকে যদি ইনস্টল করতে সমস্যা হয়, তাহলে শুধুমাত্র আপনারা হচ্ছে ক্রোমে চলে আসবেন, ক্রোমে এসে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করবেন, অথবা মাইক্রোসফট এজ যে ব্রাউজার আছে ওটা দিয়েও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো আমি এখানে এখানে দিয়ে করলে আপনাদের সুবিধা, ভিএস কোড দিয়ে এখানকার ইন্টারফেসটা আমাদের সহজ, ক্রোমের ইন্টারফেসটা, কারণ আমরা এটা দিয়ে খুব বেশি অভ্যস্ত না, তাই না। তো এখান থেকে এই যে দেখেন উইন্ডোজ লেখা আছে, উইন্ডোজ 11 আর উইন্ডোজ 10, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে উইন্ডোজ সেটা আমরা ইনস্টল দেবো। এছাড়াও আমাদের যারা ম্যাক এবং যারা হচ্ছে আমাদের এখানে লিনাক্স ইউজ করে তাদের জন্য এই দুইটা ভার্সন, ঠিক আছে, একটা আরপিএম আর একটা ডেভ ভার্সন। আমরা হচ্ছে উইন্ডোজ এ ক্লিক করব, করার পর জাস্ট সিম্পলি এইখানে দেখেন ডাউনলোড বাটন আছে, এখানে আপনার ডাউনলোডে ক্লিকও করা লাগবে না, জাস্ট এখানে আসলেই আপনার এখানে হয়ে যাবে। এখন এখানে দেখেন সেটআপ, গেট স্টার্টেড, তারপর ইউজার গাইড, অনেকগুলো আমাদের অপশন আছে, ঠিক আছে। তা আমাদের ওইদিকে আপাতত যাওয়ার দরকার নাই, জাস্ট এখানে আমাদের ইনস্টল হয়ে গেলে এইটা এখানে আমরা জাস্ট ওপেন করে ইনস্টল করে ফেলবো, তাহলে খুব ইজিলি আমরা আমাদের কোডগুলোকে সুন্দরভাবে সাজাতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং খুব কম সময়ে আমরা পুরো একটা ওয়েবসাইটের কোড খুব ইজিলি লিখতে পারবো। যদিও একটা ওয়েবসাইট তৈরি করতে আমাদের অনেক সময় লাগবে কোড করে, তবে আমরা মনে করেন যে HTML লিখলে আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একসাথে চলে আসবে, তাই না। যারা কাজ করেছি তারা হয়তোবা আমরা এই বিষয়ে জানি, তবে নতুনদের জন্য নোটপ্যাড দিয়ে করা বেটার। না, নোটপ্যাডের কাজ মেইনলি হচ্ছে আপনার এই কোডগুলোকে এডিট করা। আমরা এখন যদি এখানে ক্লিক করে দেখেন পুরোটা কি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না, তা আমরা কোডগুলো লিখবো কোথায়? আমরা কোডগুলো লেখার জন্য নোটপ্যাড ইউজ করি বা কোড এডিটর ইউজ করি। এই ভিএস কোড হলো আমাদের একটা কোড এডিটর, নোটপ্যাড হলো আমাদের একটা কোড এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস হলো আমাদের কোড এডিটর, এছাড়া আরো অসংখ্য কোড এডিটর আছে, ঠিক আছে। ওকে, দেখি আমাদের এটা মোটামুটি ডাউনলোড হয়ে গেছে। এখন সিম্পলি এটাকে ওপেন করে আমরা ইনস্টল করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ইনস্টল হওয়ার পর ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে যে সিকিউরিটি দেখাইতেছে, আপনাদের এখানে এটা নাও আসতে পারে। জাস্ট আমরা এখানে রান করে দেব, এরপর কিছু পারমিশন আপনার কাছে চাইবে, এগুলো আপনি দিয়ে দিবেন, তারপর নেক্সট নেক্সট নেক্সট, তারপরে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল দিই ঠিক সেম প্রসেসে আমরা এটা ইনস্টল দিতে পারবো। এখান থেকে অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। এখানে আপনি যদি শর্টকাট ক্রিয়েট করতে চান বা ফোল্ডার ক্রিয়েট করতে চান, তাহলে এটা আপনার দিতে হবে না। আর যদি আপনি চেঞ্জ মানে এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট না করতে চান মেনু ফোল্ডারে, তাহলে এখানে এটা টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে।
তো আমরা চাচ্ছি না আপাতত কোনো কিছু করতে, জাস্ট ডেস্কটপ আইকনটা ক্রিয়েট করতে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা এই যে ডেস্কটপের উপরে, হ্যাঁ এই যে ডেস্কটপের উপরে আমাদের ভিজুয়াল স্টুডিওর যেন পুটটা থাকে। তারপরে হচ্ছে কোড এডিটর অ্যাকশন, আচ্ছা এগুলো আমরা যেরকম আছে সেরকমই থাকুক, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। এরপর আমরা জাস্ট সিম্পলি ইনস্টলে ক্লিক করে দেবো। তাহলে সেটআপ ইজ প্রিপেয়ার ইনস্টল এরকম দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, একটু সময় নিবে, তারপর আমাদের এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আচ্ছা মোটামুটি প্রায় শেষের দিকে দেখেন, এটা মোটামুটি আমাদের ইনস্টল হয়ে গেলে আমরা এটা জাস্ট ফিনিশ করে দেবো। তাহলে দেখেন এই আমাদের শর্ট এটা দেখাচ্ছে। এখন অটোমেটিকলি আমাদের এটা প্রথমবারে ওপেন হয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে কেটে দিলাম। আমরা এটাকে চাচ্ছি ওপেন করতে। এখন আমরা যদি আমাদের ওই আগের ইয়েতে চলে যাই, আমরা হচ্ছে যদি আমাদের আগের ফাইলে চলে যাই, যে এখান থেকে এখানে, তাই না? এখন এখানে আমরা রাইট ক্লিক করলে ওপেন উইথ যখন করব তখন একটা নতুন অপশন আমাদের দেখাবে যে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। এই যে এখানে কি অন্যরকম ফাংশন করা আছে নাকি? না, চলে আসছে, ঠিক আছে। এই যে ওপেন উইথ, দেখেন এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের আসবে। আজান শেষ হোক, হ্যাঁ। সেটআপ করার জন্য বলতেছে যে কোন কালার আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন, লাইট হাইট নাকি লাইট মডার্ন, এগুলো কিন্তু আপনি পরবর্তীতে যে কোনো থিমে কনভার্টও করে ফেলতে পারবেন। তো জাস্ট আমি আপাতত ডার্ক মোড দিলাম, ঠিক আছে। ডার্ক মোড দিয়ে ব্রাউজার কালার এখান থেকে আমরা চাইলে কালারও সিলেক্ট করে দিতে পারবো, যেমন হোয়াইট লাইট, ঠিক আছে। অন্যান্য কালার যদি দিতে চাই এখান থেকে আমরা দিয়ে ফেলতে পারবো। তো আমি জাস্ট ডার্কটা দিতে যাচ্ছি ডিফল্ট ভাবে যেটা আছে। আপনি চাইলে হোয়াইটটাও দিতে পারেন, যে লাইট ভার্সন যেটা, ঠিক আছে। ডার্কটা বেশি ভালো লাগে, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে এটা কেটে দিলাম। দেখেন আমাদের এইটা কিন্তু এই কোড এডিটরে ওপেন হয়ে গেছে। আমাদের যে ফাইলটা ছিল, এই যে এই ফাইলটা, এটা কিন্তু আমাদের কোড এডিটরে ওপেন হয়ে গেছে, তাই না? এই যে দেখেন index.html, এটাও কি আমাদের index.html ফাইল, ঠিক আছে। তো আমরা এখন এখানে প্রথমে আমাদের স্ট্রাকচারটা গঠন করতে হবে কিসের, আমাদের HTML, ঠিক আছে। সো HTML এর যে কোনো কোড আমরা হচ্ছে লিখতে হবে আমাদের এই HTML এই ট্যাগের মধ্যে। ট্যাগ কি জিনিস আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানবো, ঠিক আছে। তো HTML ট্যাগ কিভাবে ডিক্লেয়ার করে, এই যে দেখেন প্রথমে আমাদের এটা কি বলে বলেন তো, আমাদের রাইট অ্যারো সাইন, তাই না? বা হচ্ছে আমাদের এটা গ্রেটার দেন সাইন, আর একটা হচ্ছে আমাদের স্মলার দেন সাইন, তাই না? এটা স্মলার দেন, আর সরি স্মলার, এটা হচ্ছে গ্রেটার, তাই না? এই দুইটা সিম্বলের মধ্যে আমাদের হচ্ছে HTML এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে। এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ, এবং সেম প্রসেসে আমরা আবার এটা লিখবো HTML গ্রেটার দেন আর লেস দেন। ওকে, এই যে দুইটা HTML এবং HTML, এই দুইটার মধ্যে আমাদের সব কোড লেখা লাগবে। এখন দেখেন এটাও যেরকম এটাও সেরকম, কিন্তু এটাকে আমি বলতেছি ওপেনিং ট্যাগ, এটাকে বলতেছি ক্লোজিং ট্যাগ। তাইলে হইলো? হইলো না। ওপেনিং ট্যাগটা হচ্ছে আমাদের সেম এরকমই থাকবে, আর ক্লোজিং ট্যাগের আগে জাস্ট এইখানে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? আপনাদের কিরকম আসতেছে? ওইটা জাস্ট থিমের কারণে, বুঝছেন, ওইটা কোনো ডাজেন্ট তো সেভ হতেছে। তাহলে আমি যেটা বললাম আসলে মেইনলি HTML এর মধ্যে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। এর মধ্যে আপনি ডিপ লেখেন না লেখেন যা লেখেন ওগুলো আলাদা বিষয়, কিন্তু আমরা যদি ভিজুয়ালি দেখতে চাই, ঠিক আছে, তার মানে এখানে দেখেন হেডের মধ্যে উপরে যে জিনিসগুলো, যেমন টাইটেল, ডেসক্রিপশন, তারপর লেখা আমরা যদি ইংলিশ থেকে বাংলা, বাংলা যদি লিখতে চাই, এখন এখানে আপনি যতই বাংলা লেখেন আমাদের কিন্তু বাংলা লেখা দেখাবে না, কেটে কেটে ভেঙে ভেঙে যাবে। তো বাংলা লেখা এই ডিক্লারেশন, তারপরে যে CSS এর ডিজাইন, সবকিছু আমরা বা লিংক করা সবকিছু রাখবো কার মধ্যে, হেডের মধ্যে, ঠিক আছে। আর বডির মধ্যে কি আমাদের এই যে এখানে এই সেগমেন্টটা খেয়াল করেন তো, জাস্ট এইখানে এসে এই যে এই সেকশন, এটা কি আমাদের বডি সেকশন না? এটা কি এই টোটালটা হলো আমাদের, এই টোটালটা হলো আমাদের মনে করেন বডি। বডির মধ্যে যা লিখবো তা এইখানে এইখানে শো করবে, আর হেডের মধ্যে যা লিখবো তা আপনার এইখানে, তারপর সার্চ বারে এইগুলো জায়গায় থাকবে, ঠিক আছে। হেড মানে কি মাথা না? আর এই যে দেখেন মাথার দিকে এইগুলো কিন্তু আছে। দ্যাট মিন্স আমাদের এই সার্চ বার বা এইখানে যা লিখবো সবগুলো আমাদের হেডের মধ্যে রাখতে হবে, বা এটাকে ডিজাইন করার জন্য যে সেগমেন্ট গুলো রাখবো সেগুলো আমরা ওর মধ্যে রাখা লাগবে। আর এই বডির মধ্যে যা লিখবো সব আমাদের কি করবে, স্ক্রিনের মধ্যে দেখাবে, ঠিক আছে। তো আমরা একটু আগে লিখেছিলাম মাই নেম ইজ খান, দেখছেন রিফ্রেশ দিছি আর আমাদের টাইটেলটা কি চলে আসছে, মাই নেম ইজ খান, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমাদের নামটা অন্তত পক্ষে ব্রাউজারে নিয়ে যেতে পারবো, তাই না?
আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। তাহলে টাইটেল কিভাবে দিব? আপনারা কি এরকম জিনিস দেখতে চাচ্ছিলেন যে একবার সব নিয়ে আসবো? আমি তো দেখলাম ঠিকই আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি। মনে করেন যে সরাসরি যদি আমরা দেখতে চাই, তাহলে এইখান থেকে আমরা রাইট ক্লিক করে আমাদের সরাসরি লাইভ সার্ভারে দেখা যাবে, ঠিক আছে। এই মতো ওয়েতে করতে পারি, আমরা একটু পরে দেখবো লাইভ সার্ভার কিভাবে ওপেন করা, দুই একটা কাজ যাক বা আমরা লাস্টের দিকে দেখি। আর সরাসরি আমরা হচ্ছে এখানে দেখতে চাইলে জাস্ট সিম্পলি আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে চলে আসবে, ঠিক আছে। এই যে এই ফোল্ডারে জাস্ট ডাবল ক্লিক করে আমরা এটা ব্রাউজারে ওপেন হবে, ঠিক আছে। হ্যাঁ ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমরা এটা কিন্তু আর কোড এডিটরে ওপেন করতে চাইলে জাস্ট রাইট ক্লিক করে ওপেন উইথ আমরা ভিএস কোড দিয়ে ওপেন করে দেব, ঠিক আছে। আমাদের অলরেডি ভিএস কোডে ওপেন করা আছে। একটা ওয়েতে শিখলাম, সাপোজ আমি বাদ দিলাম, এগুলোও বাদ দিলাম, যে আমার কাছে কোথায় আছে সেটা শুধুমাত্র আমি জানি, আদার্স জিনিসগুলো আমরা জানি না। তাহলে সিম্পলি আপনি হচ্ছে ভিএস কোড ওপেন করে নেবেন, ঠিক আছে। ভিএস কোড ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আপনার ফোল্ডারটা এখানে লাগবে, ঠিক আছে। সাপোজ এটা আমরা ডিলিট করেছি। এখন আমাদের হচ্ছে এটা তো কি নিতে হবে, যে ফোল্ডার আমাদের আছে সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে না? সেটা আমরা কিভাবে করব, কন্ট্রোল কে ও একসাথে প্রেস করব, কন্ট্রোল কে ও প্রেস করলে দেখেন আমরা এখানে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেব। আমরা সিলেক্ট ফোল্ডার করলে এখানে এই ফোল্ডারের মধ্যে আমাদের একটা অপশন আছে যে index.html, এই যে দেখেন index.html, দেখেন আমরা এতটুকুই কোড লিখেছিলাম। আচ্ছা, সো এইখানে আমাদের টাইটেলের মধ্যে আমি লিখেছিলাম যে মাই নেম ইজ খান, যেটা আমাদের হচ্ছে ব্রাউজারে এখন দেখাচ্ছে। তো এই যে যদি রিফ্রেশ করি তাহলে এই যে দেখেন মাই নেম ইজ খান। আপনারা পারবেন না এতটুকু করতে? এখন বডির মধ্যে আসলাম, আমাদের অনেকগুলো ট্যাগ আছে। ট্যাগ গুলো কি, আমাদের যে বেসিক এলিমেন্ট সেগুলো হচ্ছে ট্যাগ, যে আমরা নির্দেশনা দেয়, ট্যাগ গুলো নির্দেশনা দেয় যে তার কি করতে হবে। সাপোজ আমরা হচ্ছে h2 লিখলাম, ঠিক আছে। h1 আমরা একটা হেডিং লিখতে যাচ্ছি, h1 থেকে h6 পর্যন্ত আমরা 6টা হেডিং লিখতে চাই। তাহলে আমি এখানে লিখে দিলাম দিস ইজ হেডিং 1, ঠিক আছে, দিস ইজ হেডিং 1। তাহলে আমাদের এটা প্রথমেই যে হেডিং ইয়াটা হবে সেটা হবে অনেক বড় এবং বোল্ড আকারে, ঠিক আছে। প্রথমেই যেটা আমাদের ওপেন হবে সেটা হবে আমাদের কি বড় এবং কি আকারে হবে দেখেন, বোল্ড যেরকম লেখা থাকে ওইরকম হবে। জাস্ট আমরা সিম্পলি এখানে আসলাম, আসার পর যদি আমরা রিফ্রেশ করি তবে আসবে না। কেন আসবে না বলেন তো? কারণ আমরা এখানে সেভ করি নাই। প্রত্যেকটা কোড লেখার পর আপনারা সেভ করবেন, আপনি যে সেভ করেন না সেটা বুঝবেন কিভাবে? এই যে দেখেন উপরে একবারে এখানে কি হয়ে আছে, সাদা হয়ে আছে। সাদা হয়ে থাকলে ভাববেন যে আপনি এই কোডটা এখনো কি করেন নাই, সেভ করেন নাই। এই জন্য আপনি কন্ট্রোল এস প্রেস করবেন। কন্ট্রোল এস প্রেস করলে দেখবেন যে ওই সাদাটা আর থাকবে না, ঠিক আছে। যখন এই সাদাটা আর থাকবে না তখন ভাববেন যে আপনার সেভ করা হয়েছে। এখন এসে যদি আপনি এখানে রিফ্রেশ দেন তাহলে এই যে দিস ইজ হেডিং 1 আসবে। এটা কিন্তু খুবই খেয়াল রাখবেন, ঠিক আছে। মানে সারাদিন 1000টা কোড করছেন, সেভ করেন না, এখানে এসে সারাদিন রিফ্রেশ করতেছেন, ডিপ্রেশনে চলে যাবেন, ঠিক আছে। পরে কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন যে কোড লিখতেছি কাজ করে না কেন। তাহলে অবশ্যই আমাদের সেভ করতে হবে। অটো সেভ কিভাবে করে হয় সেটা আমরা দেখবো একটু পরে। তাহলে আমরা h1 লিখলাম, ঠিক আছে। আমরা এরপরে হচ্ছে h2 h3 এরকম ভাবে আমরা ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে দিস ইজ হেডিং 1 এইটাকে আমরা হেডিং 6 পর্যন্ত লিখবো, ঠিক আছে। আপনারা এগুলো হাতে ম্যানুয়ালি করবেন, ঠিক আছে। আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার জন্য সিম্পলি করে ফেলতেছি। যেমন দেখেন আমরা হেডিং 2 দিতেছি, তাই না। তারপরে হচ্ছে আমরা এটাকে আমরা দিয়ে দিব হেডিং 3।
ঠিক আছে, তাহলে আমাদের হেডিং কয়টা হয় টোটাল? 6টা। ঠিক আছে, H1 H2 থেকে মানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। আমরা এখানে সবচেয়ে বড় হেডিং আমাদের কোনটা? H1 এবং সবচেয়ে ছোট H6। এগুলো আপনারা হাতে করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি কিন্তু খুব শর্টকাটে করে ফেলছি। এগুলো কিভাবে শর্টকাটে করতে হয় সবে আস্তে আস্তে আমরা শিখবো। ঠিক আছে, কিন্তু আগে আপনাদের হাতটাকে কি করতে হবে? পাকা করা লাগবে, তাই না? প্রথম থেকে যদি ফাঁকিবাজি শিখি তাহলে তো বিপদ, তাই না? সো এখন আমরা হচ্ছে সেভও করে নিছি। এখন এখানে এসে জাস্ট সিম্পলি এখানে যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের এটা H1 দেখাচ্ছে, এটা এই যে H2 H3 তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট এবং সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে H1 হচ্ছে আমাদের সবচাইতে বড় এবং H3টা সরি H6টা হচ্ছে আমাদের সবচাইতে কি ছোট। এখন আমরা কিছু প্যারাগ্রাফ নিব। তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটার নাম কি? পি। ঠিক আছে, প্যারাগ্রাফের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি যেটার নাম কি? পি প্যারাগ্রাফ। তো এখন এই প্যারাগ্রাফগুলো আমরা সেখান থেকে কপি করে নিয়ে আসলে হবে না, তাহলে তারা আমাকে আমাদের ওয়েবসাইটে কপিরাইট ক্লেম ধরতে পারে। এই জন্য আমরা লরাম ইপসাম থেকে টেক্সট জেনারেটর, এটা এখান থেকে যে টেক্সট গুলো আমরা নিলে সেগুলো আমাদের কখনো কপিরাইট ধরবে না। ঠিক আছে, এই জন্য আমাদের যদি কখনো আমাদের ওয়েবসাইটে টেক্সটের প্রয়োজন হয় তাহলে আমরা কই থেকে নিব? লরাম ইপসাম এই সাইট থেকে আমরা নিয়ে আসবো। সাপোজ এটা আমরা হচ্ছে নিয়ে আসলাম। তো এই পর্যন্ত এই টেক্সটটা আমরা এখান থেকে জাস্ট কপি করে আমাদের সাইটে নিয়ে আসলাম বা আমরা একটা প্যারাগ্রাফ এখানে জেনারেট করলাম। ঠিক আছে, তো এখন দেখেন এই সবগুলো আমাদের এখানে একবারে বিস্তারিত হয়ে গেছে, তাই না? তো এইখানে আমরা এই লেখাগুলো এরকম না করে আমরা এটাকে ফরম্যাট করি। ফরম্যাট করলে আমাদের লেখাগুলো কি সুন্দরভাবে এই যে ডকুমেন্ট হয়ে গেছে, তাই না? এখন দেখেন আমরা চাচ্ছিলাম যে এখানে এই যে প্যাসেজ লরাম এক্সাম এতটুকু বা হচ্ছে আমাদের অ্যাভেলেবল এই লেখাটাকে আমরা একটু বোল্ড করে রাখতে যাচ্ছিলাম। তাহলে বোল্ড করার জন্য আমরা কি করব? কি ট্যাগ ইউজ করব? বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ইউজ করব। জাস্ট বি লিখে দিলে দেখেন দুই পাশে চলে আসবে। তখন আমরা এইটাকে সিলেক্ট করে এই বি ট্যাগের মধ্যে নিয়ে এসে রেখে দেব। এখন যদি আমরা কন্ট্রোল এ সেভ করে যদি আমাদের সাইটে যে রিফ্রেশ করি, দেখেন সাইটে যে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে প্রথমে কি আসবে? একটা প্যারাগ্রাফ আসবে এবং যে এখানে অ্যাভেলেবল লেখাটা কি কি করা? আমাদের বোল্ড করা। যেমন দেখেন এই যে টোটাল আমাদের একটা প্যারাগ্রাফ আসছে এবং এইখানে আমাদের এই যে অ্যাভেলেবল এই লেখাটাকে আমরা কি করেছিলাম? বোল্ড করেছিলাম। এখন সাপোজ আমি চাচ্ছিলাম যে সাফার লেখা, সাফার বা অল্টারনেশন বা অল্টারেশন, এই অল্টারেশন লেখাটাকে আমরা করব ইটালিক হরফে। তাহলে ইটালিক করার জন্য আমরা অল্টারেশন এই লেখাটা এখানে সার্চ করব। সাপোজ এটা আমরা সহজেই পাচ্ছি, তাই না? এখন অনেক সময় আমাদের এই লেখাটা আমরা সহজে পাবো না। আমি জাস্ট বললাম আপনার এখানে একটা রেখা আছে যেটা হলো নেসেসারি। ঠিক আছে, নেসেসারি নেসেসারি লেখাটা আপনারা কি করবেন? ইটালিক করবেন। তাহলে আপনারা কি করবেন? এখানে একটা করে ওয়ার্ড খুঁজবেন। খোঁজার দরকার নাই, জাস্ট সিম্পলি কন্ট্রোল এফ প্রেস করবেন, করার পর জাস্ট নেসেসারি NECESSARY সরি জাস্ট নেসেসারি লেখাটা আপনি এই যে বক্সের মধ্যে লিখবেন। লিখে জাস্ট এখানে সার্চ করবেন। দেখেন এই যে নেসেসারি লেখা কোথায় আছে দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এই নেসেসারি লেখাটা রেখে দিলাম কপি করে বা কাট করে রেখে জাস্ট বি ট্যাগের মধ্যে আমরা সরি বি ট্যাগ না, আমরা এটাকে কি করতে চেয়েছিলাম? ইটালিক, তাই না? ইটালিক করতে গেলে আমাদের একটা ট্যাগ ইউজ করা লাগবে যার নাম কি? আই। আইটাকে আমরা দিয়ে দিব, দিয়ে এই দুইটার মাঝখানে আমরা রাখবো নেসেসারি। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে কন্ট্রোল এ সেভ দিয়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই আসার পর দেখেন এখানে কোনো কিছু দেখাচ্ছে না। যদি আমরা একটু হালকা এখানে কি করব? রিফ্রেশ করছি, করলে দেখেন এখানে আমাদের নেসেসারি লেখা ইটালিক হয়েছে, বোঝা যাইতেছে না কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছি না, তাই না? সমস্যা নেই, এখানে আমরা কি করব? নেসেসারি লেখা লিখে সার্চ করব। তাহলে এই যে দেখেন সবগুলো ওয়ার্ড একরকম, নেসেসারি লেখা কি অন্যরকম না? অন্যরকম। এখন আমরা চাচ্ছিলাম যে এই নেসেসারি লেখাটা ভালো মতো বোঝা যাচ্ছে না, যেন সবার চোখে পড়ে, এই জন্য আমরা একে মার্ক করতে চাচ্ছিলাম। তাহলে সিম্পলি এখানে এসে ইটালিকের আগে আমরা জাস্ট সিম্পলি মার্ক লিখে দেব। কি করব? মার্ক, MARK, এটাও একটা ট্যাগ। তাহলে ট্যাগটা আমি এখানে টাইপ করি MARK, মার্ক, এবং এটাকে আমাদের ক্লোজিং করতে হবে, তাই না?
তাহলে ক্লোজিং করার জন্য আমরা সেম জিনিস একইভাবে করব, শুধুমাত্র একটা সামনে স্ল্যাশ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল এ সেভ করে, আচ্ছা সেভ করে দিলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে, নেসেসারি লেখাটা চলে আসছে। ক্লিয়ার? হ্যাঁ, গ্রুপে তো অ্যাড হন না, কেমনে পাবেন তাই? আল্লাহ, এটা কি রেকর্ডিং করছে? করেন আপনি, কোনটাতে করলে ভালো? মেসেঞ্জারে করেন। ওকে, সো এইখানে আমরা হচ্ছে এই স্ট্রং লিখলাম, করে আমরা জাস্ট কন্ট্রোল এস দিলাম। এখন এটাকে বোঝার জন্য আমরা এটাকে একটু মার্ক করে দেব। আমি তো জানি না, আপনারা জানেন। এর আগে তো আর হয় না, এক নম্বরে ব্যাচে হতে পারে। এটা জাস্ট মার্কটাকে আমরা হচ্ছে এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য আমরা এইখানে স্ট্রংটাকে সহজে যেন ডিটেক্ট করতে পারি, এই জন্য আমরা মার্ক ট্যাগটা আবার ইউজ করলাম। তাহলে মার্ক হলে কি হয়, জায়গাটা মার্ক হয়ে থাকে, তাই না? এখন আমরা জাস্ট কন্ট্রোল এ সেভ করে যদি আমরা আমাদের সাইটে আসি, এসে আমাদের কি করা লাগবে, রিফ্রেশ দিতে হবে। তাহলে এই যে দেখেন জেনারেটর লেখাটা অ্যাভেলেবলের মতো কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের টেক্সটটাকে এইরকম ভাবে সুন্দর করে সাজাইতে পারি। তাহলে আমরা এতটুকু কাজ করতে পারবো, জাস্ট সিম্পল কয়েকটা জিনিস দেখছি আমরা এখানে। জাস্ট টাইটেল ট্যাগের কাজ দেখছি, হেড কিভাবে ডিক্লেয়ার করে, এইচটিএমএল ফাইলটা ডিক্লেয়ার করে কিভাবে সেটা শিখছি, তারপর আমাদের হেডিং ট্যাগ কিভাবে ডিক্লেয়ার করে সেটা শিখলাম। তার পাশাপাশি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে আমাদের এই যে মার্ক, স্ট্রং, তারপরে হচ্ছে আমাদের ইটালিক কিভাবে করে, এই জিনিসটা দেখলাম। আমি আরো একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো যে কোন একটা লিংক আমাদের ওয়েবসাইটের সাথে যদি আমরা লিংক করতে চাই, তাহলে সেটা কিভাবে করব। সেটা করার জন্য কিছু না, জাস্ট সিম্পলি এ লিখে সার্চ করবেন, তাহলে এ এইচ আর ই এফ এটা চলে আসবে, মানে আপনার যে লিংকে যেতে চাচ্ছেন। সাপোজ আমরা হচ্ছে আমাদের ফেসবুকে যেতে চাচ্ছি, তাহলে facebook.com, মানে এখানে লিখে দিবেন যে ফেসবুক বা www.fb.com স্ল্যাশ, আমরা আমাদের পেজের নাম দিয়ে দিলাম সাপোজ foodtechbd.net। ঠিক আছে, দিলাম। এখন এইখানে কিন্তু আমাদের এটা কিছুই শো করবে না, তো এইখানে যে লেখাটা দিব সেটা আমাদের ওই পেজে শো করবে। সাপোজ মনে করেন যে আমি এখানে লিখে দিলাম যে ফেসবুক পেজ। ঠিক আছে, এখানে যদি আমরা এইটা লিখে দিই সুন্দরভাবে যে ফেসবুক পেজ, এখন আমরা যদি কন্ট্রোল এ সেভ দিয়ে আমরা ওয়েবসাইটে চলে আসি, আমাদের ওয়েবসাইটে কথা এখানে এসে আমরা যদি রিলোড দিই, তাহলে দেখেন এখানে নতুন আমাদের একটা সেগমেন্ট তৈরি হয়েছে ফেসবুক পেজ নামে, এবং সেটা একটা নীল কালারের আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমরা আমাদের হচ্ছে যে facebook.com foodtechbd.net এখানে আপনাকে নিয়ে চলে আসার কথা। আচ্ছা, সাপোজ আমরা এখন আপাতত এই ওয়েবসাইটের লিংক দিলাম। ঠিক আছে, আমাদের এটা যেহেতু কাজ করতেছে না এখন, তাহলে জাস্ট এইখানে আমরা পেস্ট করে দিলাম। আমাদের সেভ করতে হবে, সেভ করে আমরা রিফ্রেশ করব, আমাদের সাইটে আসবো। আসার পর রিফ্রেশ করলে আমরা আমাদের এখান থেকে জাস্ট ক্লিক করলে আমাদের ওই সাইটে ডিরেক্টলি চলে যাওয়ার কথা, সেই লরা ওয়েবসাইটের মধ্যে চলে আসছে। ঠিক আছে, আমরা কি করেছি, সিম্পলি আমাদের সাইটটাকে লিংক করেছি। আবার যদি আমরা আমাদের মেইন পেজে বা হোম পেজে চলে আসতে চাই, তাহলে কি করব, জাস্ট সিম্পলি আমরা ব্যাক এন্ড করব, তাহলে এখানে চলে আসছে। তাহলে এখন আমরা ট্রাই করে দেখি, তো আমরা আমার পেজের এটা নিল না কেন? ও আচ্ছা, আগে আমরা https দেই না, এই জন্য হয়তো বা প্রবলেম করতেছিল। জাস্ট এখানে আমরা তাহলে দিই facebook.com fb.com/foodtechbd.net। ঠিক আছে, সিম্পলি কন্ট্রোল এস দ্বারা সেভ করব, করার পর জাস্ট এখানে এসে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা যদি এখন আমাদের পেজে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে ফুডটেক এইটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রোফাইলটাকে, নিজেদের প্রোফাইলটাকে এখানে কি লগইন করতে পারবো না, সরি লগইন বলতেছি, এখানে আমরা লিংক করতে পারবো না আমাদের ওয়েবসাইটের সাথে। তাহলে আমরা এখানে মোটামুটি খুব বেশি কিন্তু কাজ দেখি না, আমরা কিভাবে এইচটিএমএল ট্যাগ ডিক্লেয়ার করে, তারপরে হচ্ছে আমাদের টাইটেল কিভাবে ডিক্লেয়ার করে, H1 থেকে H6 পর্যন্ত টোটাল 6টা হেডিং কিভাবে ডিক্লেয়ার করে, তারপর হচ্ছে আমাদের বোল্ড কিভাবে করে, ইটালিক কিভাবে করে, এবং হচ্ছে মার্ক কিভাবে করে, স্ট্রং কিভাবে করে, এবং লিংক কিভাবে আমাদের করে, সেই জিনিসগুলো দেখার ট্রাই করছি। তো সবাই এটা মোটামুটি হচ্ছে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। এইখানে আপনারা পারছেন, কে কে করছেন? ওকে, গ্রেট।
সো এটা কি করবেন, বাসায় গিয়ে এই ভিডিওটা দেখে আবার ট্রাই করবেন। যদি না হয় মেসেঞ্জার গ্রুপে আপনারা নক দিতে পারেন, অথবা হচ্ছে এই যে কুটটেক বিডি পেজ, ওই পেজে দিতে পারেন, অথবা আমাদের হচ্ছে কুটটেক বিডি প্রোফাইল বা হচ্ছে গ্রুপেও দিতে পারেন। ঠিক আছে, স্কিলের এখানে দেওয়ার দরকার নেই, এখানে ঝামেলা হয়, খুঁজে পায় না। ঠিক আছে, যে কোনো একটা জায়গায় করবেন, মেসেঞ্জার গ্রুপে নক দেওয়া ভালো, তাহলে দুটো রেসপন্স পাবে। ঠিক আছে, তাহলে এতটুকু আপনারা হচ্ছে প্রথম ক্লাসে যতটুকু দেখাইছে এতটুকু করেন। প্রথম ক্লাসে সাধারণত ক্লাস হয় না। হ্যাঁ, হ্যাঁ, প্রথম ক্লাসে সাধারণত আলোচনায় হয়, আমি তাও আপনাদের ক্লাস নিলাম।